গিহন ছিল জীবনযুদ্ধে হেরে যাওয়া এক মধ্যবয়স্ক লোক। নিজের পকেটে খরচাটাও বৃদ্ধ মায়ের কাছ থেকে নিতে হতো। তার স্ত্রী অন্য আরেকজনকে বিয়ে করে চলে গিয়েছে। যাওয়ার সময় তাদের একমাত্র মেয়েটাকেও নিয়ে গিয়েছে। তার জীবনের এই ডাউনফলের অন্যতম কারণ ছিল বাজির নেশা। সে এবং তার বন্ধু জং হর্স রেজে বাজি ধরত। নিজের ব্যাংক ব্যালেন্স যখন শূন্য হয়ে গিয়েছিল তখন বৃদ্ধ মায়ের কার্ড থেকে টাকা চুরি করে নিত। একদিন তার মা তাকে বলে, আজকে তোমার মেয়ের জন্মদিন, এই টাকা দিয়ে তাকে কিছু কিনে দিও। কিন্তু দেখা যায় সে ওই টাকা নিয়ে বাজি ধরে আর ভাগ্যক্রমে বেশ কিছু টাকা জিতে যায়। খুশি হয়ে কাউন্টারের মেয়েটাকে কিছু টাকা বকশিস দেয়। এরপর যখন চলে আসছিল তখন কয়েকজন পাওনাদার তাকে ধরার জন্য তাড়া করে। তাকে মেরে সমস্ত টাকা নিয়ে নেয়। বাকি টাকা কয়েকদিনের মধ্যে ফেরত দিতে বলে, না হলে তাকে মেরে ফেলবে এরকম হুমকি দেয়। এরপর গিহন কাউন্টারে ফিরে গিয়ে বলে, কিছু মনে না করলে বকশিসের টাকাটা ফিরিয়ে দিন। সেই টাকা নিয়ে চলে আসে ক্রেন গেম খেলতে। মেশিনে টাকা দিলে একবার চান্স পাবে গিফট তুলতে, তবে অনেকবার চেষ্টা করেও কিছুই তুলতে পারে না। তার এরকম অবস্থা দেখে একটা বাচ্চা ছেলে তাকে সাহায্য করে। সে একবারের চেষ্টাতেই একটা গিফট তুলে নেয়। সে খুশিতে ছেলেটাকে নিয়ে সেলিব্রেট করতে শুরু করে। এরপর গিহন তার মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়। রাস্তার পাশের এক দোকানে খেতে আসে। তার মেয়ে বলে মা বলেছে রাস্তার পাশের খাবারগুলো ভালো না, রেস্টুরেন্টের খাবার ভালো। এই শুনে গিহনের খুবই মন খারাপ হয়, কারণ রেস্টুরেন্টে খাওয়ার মতো টাকা তার কাছে নেই। বাবার মন খারাপ দেখে সে বলে, আমার কাছে এই খাবারগুলোই বেশি ভালো লাগে। সে আরও জিজ্ঞেস করে, তোমার মুখে এমন দাগ হলো কিভাবে? নিশ্চয়ই মারপিট করেছো। গিহন মিথ্যে বলেছে এটা হচ্ছে মশার কামড়ের দাগ। এরপরে সে ওই গিফটটা তার মেয়েকে দিয়ে দেয়। দেখা যায় তার ভিতরে ছিল একটা খেলনা পিস্তল, যার ট্রিগার চাপতেই আগুন বের হয়। আসলে ছেলেদের মতো এরকম পিস্তল উপহার পাবে তা সে ভাবেনি। বলে মা এটা দেখলে রেগে যাবে, তাই গিহন পিস্তলটা তার কাছেই রেখে দেয়। সে বলে এটা দিয়ে আবার সিগারেট জ্বালিও না। এই বলে ভালো করে চেক করে বুঝতে পারে তার বাবা এখনও সিগারেট ছাড়েনি। গিহন প্রমিস করে খুব শীঘ্রই ছেড়ে দিবে আর পরের জন্মদিনে তাকে দামি রেস্টুরেন্টে নিয়ে যাবে। যা শুনে ওই মেয়ে চুপ করে থাকে। এরপরে তাকে পিঠে করে বাড়িতে পৌঁছে দেয়। একটু লেট হয়েছিল তাই সে ঘুমিয়ে পড়ে। এই দেখে তার প্রাক্তন স্ত্রী তাকে অনেক কথা শোনায়। বাড়ি ফেরার সময় তার ট্রেন মিস হয়ে যায়। হতাশা হয়ে বসে থাকে পরের ট্রেনের আশায়। ঠিক সেই সময় ইউ নামের এক সেলসম্যান তার পাশে এসে বসে। ইউ জানায়, আপনি চাইলে আমার সাথে ডাকজি নামের একটা গেম খেলতে পারেন, যার উইনিং প্রাইস হলো 1,00,000 টাকা। তবে আপনি হেরে গেলে আমাকে টাকা দিতে হবে না, তার বদলে একটা করে চর খেতে হবে। গেমের নিয়ম হলো যে প্রথমে আরেকজনের ডাকজিটাকে উল্টে দিতে পারবে সে হবে উইনার। তো দেখা যায় গিহন বারবার হেরে গিয়ে চর খেতে থাকে, তবে শেষমেশ সে জিতে যায় এবং তাকে 1,00,000 টাকা পুরস্কার দেওয়া হয়। যাওয়ার আগে ইউ জানায় কয়েকদিন পরেই এক বিশাল গেম শুরু হবে, যার উইনিং প্রাইস 45 কোটি টাকা। এই বলে সে তাকে স্কুইড গেমের ইনভিটেশন কার্ড দিয়ে চলে যায়। গিহন খুশি হয়ে বাড়ির দিকে রওনা হয়। যাওয়ার পথে তার এক আন্টির দোকান থেকে কিছু মাছ কেনে। বাড়ির সামনে একটা ক্ষুধার্ত বিড়াল দেখে এক টুকরো মাছ তাকে দিয়ে দেয়। বাড়ি ফিরলে তার মা বলে, তোমার মেয়ে তার সৎ বাবার সাথে আমেরিকায় চলে যাবে। লোকটার আমেরিকাতে চাকরি হয়েছে, তাই পুরো পরিবার নিয়ে চলে যাবে। মেয়েটা তোমার সাথে থাকতে চায়, তবে আইনি ঝামেলার কারণে তা সম্ভব হচ্ছে না। এখনও সময় আছে, কিছু টাকা ম্যানেজ করে ভালো উকিল ধরলে মেয়েটাকে তোমার সাথে রাখতে পারবে। এরপর ঘুমানোর সময় গিহন তার মেয়ের ছবি দেখতে থাকে। পৃথিবীতে শুধু মেয়েটা এবং তার মা তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। মেয়েটাকে কিছুতেই হারাতে চায় না, তবে উকিল ধরতে অনেক টাকা লাগবে। বহু চিন্তা ও ভাবনা করে সে ওই কার্ডের নাম্বারে কল করে। তারা জানায়, আপনার নাম এবং বয়স বলে রেজিস্ট্রেশন করুন, কিছুক্ষণ পর আপনাকে নিতে গাড়ি আসবে। গিহন ওই গাড়িতে উঠলে দেখে তার মতো আরও কয়েকজন পার্টিসিপেন্ট ঘুমিয়ে আছে। তখনই ধোঁয়ার মাধ্যমে তাকে অজ্ঞান করে ফেলা হয়। চোখ খুললে সে দেখে সে চলে এসেছে স্কুইড গেমে, যেখানে 456 জন প্রতিযোগীর মধ্যে যে বিজয়ী হবে সে পাবে 45 কোটি টাকা। যারা হেরে যাবে তাদেরকে মেরে ফেলা হবে এবং তাদের ভাগের টাকাটা বক্সে অ্যাড করা হবে। আর প্রতি রাউন্ডের শেষে গেমের পক্ষে এবং বিপক্ষে ভোট নেওয়া হবে। যদি গেম খেলার বিপক্ষে ভোট বেশি হয় তাহলে সবাইকে ছেড়ে দেওয়া হবে, কেউ কোনো টাকা পাবে না। আর যদি গেম খেলার পক্ষে ভোট বেশি পড়ে তবে গেমটা চলতে থাকবে। শেষ পর্যন্ত যে বিজয়ী হবে সে সম্পূর্ণ টাকা পাবে। প্রথম রাউন্ড ছিল রেড লাইট গ্রিন লাইট।
যতক্ষণ মিউজিক চলবে ততক্ষণ সামনে এগোতে পারবে, মিউজিক বন্ধ হয়ে গেলে স্থির হয়ে যেতে হবে। তো এখানে অনেক কয়জন মারা যায় এবং তাদের ভাগের টাকা বক্সে অ্যাড হয়। এরপর সুগার হানিক, মার্বেলস, হসকপ এবং সর্বশেষ রাউন্ড স্কুইড গেম। এই সবগুলো রাউন্ড জিতে চ্যাম্পিয়ন হয় গিহন। দেখানো হয় এই খেলাটার আয়োজন করা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে ভিআইপি লোকেদের বিনোদন দেওয়ার জন্য, যারা নিম্ন শ্রেণীর মানুষদের পশু মনে করে। জীবন মৃত্যুর এই খেলাটা 8-10টা সাধারণ গেমের মতো এনজয় করতো তারা। এই গেমটার একজন পরিচালক বা ফ্রন্টম্যান হচ্ছে ইয়নহু নামের এক লোক। তো প্রথমবার গিহন চ্যাম্পিয়ন হলে তাকে তার এলাকায় ফেলে যায়, আর ফেলে যায় একটা এটিএম কার্ড। সেই অ্যাকাউন্ট চেক করে দেখে সেখানে রয়েছে 45 কোটি টাকা। এরপর সে বাড়ি ফিরলে দেখতে পায় তার মা মারা গিয়েছে। তারপর 1 বছর কেটে যায়। একদিন এক ফুল বিক্রেতা মহিলা তাকে স্কুইড গেমের একটা কার্ড দিয়ে যায়, তবে এটা ছিল অন্যরকম, যার পিছনে অ্যাড্রেস লেখা ছিল। সে ওই অ্যাড্রেসে এসে দেখতে পায় সেখানে রয়েছে এক বৃদ্ধ লোক। এই লোকটাও তাদের সাথেই গেমে ছিল, আর তার আইডি নাম্বার ছিল 001। সে জানায় তারা কয়েকজন মিলে স্কুইড গেম শুরু করেছিল, কারণ তাদের কাছে এত টাকা ছিল যে তাদের লাইফ একদম বোরিং হয়ে গিয়েছিল। তাই শুধুমাত্র বিনোদনের জন্য তারা এই গেমটার আয়োজন করেছিল। তবে আরও বেশি এনজয় করার জন্য সে নিজেই গেমে অংশগ্রহণ করে। তবে এই লোকটা গিহনকে সাহায্য করেছিল মার্বেল রাউন্ডে। সেই গেমের নিয়ম ছিল সবাইকে সমপরিমাণ মার্বেল দেওয়া হবে। মার্বেল খেলার মাধ্যমে বা অন্য কোনো উপায়ে একজন আরেকজনের থেকে মার্বেল সংগ্রহ করবে। সময় শেষে যাদের কাছে কম মার্বেল থাকবে তারা হেরে যাবে, অর্থাৎ ওদেরকে মেরে ফেলা হবে। তখন বৃদ্ধ লোকটা গিহনকে তার মার্বেলগুলো দিয়ে দেয়। গিহন ভেবেছিল বাকিদের মতো ওনাকেও হয়তো মেরে ফেলা হয়েছে। তবে সব কিছু শুনে গিহন প্রচণ্ড রেগে যায়, কারণ মানুষের জীবন নিয়ে খেলাটা মোটেও গেম হতে পারে না। এর কিছুক্ষণ পরে সেই লোকটাও মারা যায়। দেখানো হয় সেই লোকটা গেমের পরিচালক ইউনুকেও বলেছিল পরবর্তী গেমে অংশগ্রহণ করতে, কারণ গেম দেখার চাইতে নিজে খেললে আরও বেশি উপভোগ করা যায়। এরপর গিহন সিদ্ধান্ত নেয় সে এই টাকাগুলো দিয়ে তার টিমের পরিবারকে সাহায্য করবে। তাই প্রথমে চলে আসে তার একটা টিমমেট শেবিয়কের ছোট্ট ভাইয়ের কাছে, কারণ শেবিয়ক ছিল খুবই দরিদ্র। তার ভাইটাকে মানুষ করার জন্য সে স্কুইড গেমে গিয়েছিল। পরবর্তী 5 রাউন্ডে অর্থাৎ হোপস্কোপ রাউন্ড পর্যন্ত পৌঁছে যায়, যেটা ছিল কাঁচের ওপর দিয়ে এপার থেকে ওপারে যেতে হবে। কিছু কাঁচ আসল আর কিছু হচ্ছে নকল। নকল কাঁচে পা দিলেই নিচে পড়ে মারা যাবে। তো সেই রাউন্ডটাও কমপ্লিট করে ফেলে সে। তবে শেবিয়কে পৌঁছায় একদম শেষ মুহূর্তে, যখন কাঁচের রাস্তাটা ভেঙে যাচ্ছিল। তো সেখানে একটা কাঁচের টুকরো তার পেটের মধ্যে ঢুকে যায়। সেটা বার করলেও রক্তপাত বন্ধ হয় না, তাই একটা কাপড় দিয়ে বেঁধে নেয়। আর মাত্র একটা রাউন্ড বাকি ছিল, আর এখন বেঁচে আছে শুধু 3 জন। সে গিহনকে বলে সে কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। যদি গিহন চ্যাম্পিয়ন হয় তাহলে সে যেন তার ছোট্ট ভাইটাকে দেখে রাখে। গিহন তাকে প্রমিস করে সে বের হতে পারলে অবশ্যই তার ছোট্ট ভাইকে দেখে রাখবে। এরপরে বর্তমানে সিন চলে আসে। গিহন শেবিয়কের ভাইকে নিয়ে শহরে পৌঁছে যায়, আর তার এক আন্টিকে বলে এই ব্যাগে ছেলেটার জামা কাপড় রয়েছে, ও এখন তোমার সাথে থাকবে। এই বলে সে চলে যায়। মহিলাটা ব্যাগ খুলে দেখে ব্যাগে রয়েছে প্রচুর টাকা। তারপর সে রওনা হয় এয়ারপোর্টের উদ্দেশ্যে আমেরিকা যাওয়ার জন্য। এখন তার টাকার অভাব নেই, তাই ভালো উকিল ধরে মেয়েটাকে ফিরিয়ে আনবে। তো ট্রেন থেকে নেমে এয়ারপোর্টে যাওয়ার সময় সেলসম্যান ইউকে দেখতে পায়। সে অন্য লোকদের সাথে ডাকজি খেলছিল। এই দেখে সে দৌড়ে চলে আসে তাকে ধরার জন্য। তবে এর আগেই ইউ চলে গিয়েছিল। সে লোকটার কাছ থেকে তার কার্ড ছিনিয়ে নেয় এবং সেই নাম্বারে কল করলে তাকে বলা হয় আপনি যেখানে যাচ্ছেন চলে যান, আপনাকে আর খেলতে হবে না। এর উত্তরে গিহন বলে আমি আর শেষ দেখে ছাড়ব। এই বলে সে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসে। এখন সে আরও একবার স্কুইড গেমে যেতে চায় নিরীহ মানুষদের বাঁচাতে। অন্যদিকে জুন হো নামের এক পুলিশ অফিসারকে দেখানো হয় যে হসপিটালে জ্ঞান ফিরে পেয়েছিল, আর এখন তার অতীত সম্পর্কে কিছু তথ্য দেওয়া হবে। সে হচ্ছে স্কুইড গেমের ফ্রন্টম্যান ইনহোর ছোট ভাই জুনহো। জুনহো তার বড় ভাইকে খুঁজে বেড়াচ্ছে বহুদিন ধরে, কারণ তার ভাই হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিল। তার রুমে খুঁজে পেয়েছিল স্কুইড গেমের একটা কার্ড। ঠিক এমন একটা কার্ড সে দেখেছিল গিহনের কাছে। যখন গিহন প্রথমবার স্কুইড গেম খেলতে গিয়েছিল সেবার প্রথম রাউন্ডে শেষে সবাই বুঝতে পেরে যায় এই গেমটা কোনো সাধারণ গেম নয়। তাই বেশিরভাগ ভোট গেম খেলার বিপক্ষে পড়ে, তাই তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছিল। তখন গিহন পুলিশ স্টেশনে চলে যায়। স্কুইড গেমের কার্ডটা অফিসারকে দিয়ে সব কিছু বুঝিয়ে বলে। অফিসার সেই নাম্বারে কল করলে কলটা রিসিভ করে এক বয়স্ক মহিলা।
অফিসার ভেবে নেয় গিহন নেশা করে তাকে বিরক্ত করছে, তাই তাকে বের করে দেওয়া হয়। তখন সেই কার্ডটা জুনহোও দেখেছিল, যেটা ছিল তার ভাইয়ের রুমে পাওয়া কার্ডটার মতোই। এর জন্য সে ভেবে নেয় গিহনকে ফলো করলে সে তার ভাইয়ের সন্ধান পেতে পারে। অন্যদিকে গিহনের মা অসুস্থ হয়ে পড়ে, চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। সে তার বন্ধু জংয়ের কাছে টাকা চায়, তবে জং ছিল তার থেকেও অভাবী। এরপর যায় তার প্রাক্তন স্ত্রীর কাছে, সে তাকে অপমান করে তাড়িয়ে দেয়। তাই সিদ্ধান্ত নেয় মায়ের চিকিৎসার টাকা জোগাড় করার জন্য হলেও তাকে আবারও গেমে ফিরে যেতে হবে। অন্যদিকে সে বিয়োগ তার ভাইয়ের কাছে যায়, তার কেউ নেই বলে তার বন্ধুরা তাকে মারধর করে, তাই সে আর একা থাকতে চায় না। ওরা মূলত নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়ায় পালিয়ে এসেছে ভালো জীবনযাপনের উদ্দেশ্যে। তারা আসতে পারলেও তার মা আটকে রয়েছে নর্থ কোরিয়ার জেলে। তাকে সাউথ কোরিয়ার আনার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। তো এভাবে এক এক করে বাকি সমস্ত প্রতিযোগীরা আবারও গেম খেলার জন্য রেডি হয়। তাদেরকে গাড়িতে তুলে গ্যাসের সাহায্যে অজ্ঞান করা হয়। ফেরিতে করে কোনো এক দ্বীপের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। দেখা যায় গিহনকে ফলো করে ফেরিতে উঠে পড়ে পুলিশ অফিসার জুনহো। একজন গার্ডকে মেরে তার কাপড় পরে নেয় এবং তাদের সাথে মিশে যায়। পরবর্তীতে সে প্লেয়ারদের লিস্ট খুঁজে পায়। 15 সালের ফাইলে তার ভাইয়ের ছবি দেখতে পায়, অর্থাৎ তার ভাই স্কুইড গেম খেলেছিল। তবে সে জিতে গেলে অবশ্যই বাড়ি ফিরে যেত। যেহেতু ফিরে যায়নি, তাই সে ধরে নেয় তার ভাই গেমে হেরে গেলে তাকে মেরে ফেলা হয়েছে। তবে আমরা জানি তার ভাই মরেনি, সে এখন ফ্রন্টম্যান। ইনহো বুঝতে পারে একজন গার্ড তাদের অফিসে ঢুকে পড়েছে, তাই তাকে ধরার জন্য তাড়া করে। শেষমেশ জুনহো আন্ডারগ্রাউন্ড টানেল দিয়ে পালিয়ে যায়। তবে তাকে ধরে ফেললে সে যখন ফ্রন্টম্যানের দিকে গুলি করবে, তখন সে তার মুখোশ খুলে ফেলে। জুনহো দেখে এটা হচ্ছে তার হারিয়ে যাওয়া ভাই ইনহো। তবে ইনহো তাকে না মেরে তার সাথে আসতে বলে, সে মানা করে দেয়। তাই বাধ্য হয়ে তাকে গুলি করে দিলে সে সমুদ্রে গিয়ে পড়ে। এখানে জুনহোর গল্পটা বর্তমানে চলে আসে। চোখ খুলে দেখে সে রয়েছে হসপিটালে। তাকে সমুদ্র থেকে উদ্ধার করেছিল একজন জেলে। এরপর থেকে জুনহো সেই জেলের বোটে করে আশেপাশের সকল দ্বীপে ড্রোনের সাহায্যে চেক করে, কিন্তু কোথাও স্কুইড গেমের দ্বীপটা খুঁজে পাচ্ছিল না। অন্যদিকে প্রথম সিজনে জিতে 45 কোটি টাকা পেয়ে গিহন তার পাওনাদারদের টাকাগুলো পরিশোধ করে দেয়। তার নাম ছিল কি, সে হচ্ছে একজন গ্যাংস্টার। গিহন তাকে একটা কাজ দেয়, যার বিনিময়ে বিশাল পরিমাণ টাকা দিবে। কাজটা হচ্ছে ইউ নামের একজন সেলসম্যানকে খুঁজে বের করতে হবে, যে অসহায় মানুষদের সাথে ডাকজি খেলে এবং তাদেরকে টাকার লোভ দেখিয়ে এক মরণ খেলা ইনভাইট করে। তো গ্যাংস্টার কি ইউকে খোঁজার কাজে লেগে পড়ে। সে তার অ্যাসিস্ট্যান্ট চইকে বলে দেশের সকল গ্যাংস্টারদের ডাকো। এরপর চই এক বিশাল মিটিং করে। সবাইকে জানিয়ে দেওয়া হয় এই পুতুলটার মতো দেখতে একটা সেলসম্যান রয়েছে, যে অসহায় মানুষদের সাথে ডাকজি খেলে। তাকে যে করেই হোক ধরতে হবে। কথা মতো সবাই কাজে লেগে পড়ে। একদিন চই এবং কি এক স্টেশনে বসেছিল। তারা হঠাৎ করে দেখতে পায় ঠিক তেমন এক লোক তাদের চোখের সামনে ডাকজি খেলছে। এই দেখে তারা গিহনকে কল করে জানায় এবং ইউকে ফলো করতে থাকে। দেখা যায় ইউ চলে আসে একটা পার্কে। সেখানে অসহায় মানুষদের দুটো অপশন দেয়, রুটি অথবা ক্র্যাশ কার্ড। যে কোনো একটা বাছাই করে নিতে হবে। তবে বেশিরভাগ মানুষ ক্র্যাশ কার্ড নিচ্ছিল এবং সেই কার্ডে কোনো পুরস্কার বা টাকা পয়সা কিচ্ছু ছিল না। তো একটা লোক যে কিছুক্ষণ আগে কার্ড চুজ করেছিল, সে আবারও ফিরে আসে। তবে এবার সে রুটি চায়। ইউ রেগে গিয়ে রুটিগুলো নষ্ট করে দেয় আর বলে তোমরা নিজেদের ভাগ্য নিজেরাই নষ্ট করেছো। এরপর সে গাড়িতে করে কোথাও চলে যায়। চই এবং কি তাকে ফলো করে। অন্যদিকে ওভার স্পিডের কারণকে গিহনকে জরিমানা করে পুলিশ অফিসার জুনহো। গিহন তার কেসের স্লিপ নিয়ে চলে যায়। জুনহো অনলাইনে এন্ট্রি করার সময় গিহনের চেহারাটা ভালো করে দেখতে পায় এবং তাকে চিনতে পারে। অপরদিকে তারা দুজন ইউকে ফলো করে এক গলির মধ্যে চলে আসে। ইউ তাদেরকে মেরে গিহনের হোটেলে নিয়ে আটক করে রাখে। গিহন এক পুরো হোটেল ভাড়া করে নিয়েছিল নতুন একটা প্ল্যান সাকসেসফুল করার জন্য। তো গিহন চই এবং কি এর ফোন বন্ধ পেয়ে হোটেলে ফিরে আসে। এসে দেখতে পায় ইউ তার জন্য অপেক্ষা করছে। সে ইউকে বলে আমি এই স্কুইড গেমের শেষ দেখে ছাড়বো, আর তুমি ওই অমানুষগুলোর সাথে কাজ করে করে নিজেও একটা অমানুষ হয়ে গেছো। এই শুনে সে প্রচণ্ড রেগে যায় এবং তার সাথে একটা গেম খেলতে শুরু করে। সে পিস্তলের মধ্যে একটা বুলেট রাখে। এরপর এক এক করে ওরা নিজেদের মাথায় শ্যুট করে। অর্থাৎ এই গেমেও যে কোনো একজনকে মরতে হবে। আর সেই গেমে মরেছিল ইউ। গিহন ইউ এর পকেটে একটা ইনভিটেশন কার্ড দেখতে পায়, যার অপর পাশে একটা অ্যাড্রেস লেখা ছিল। ওইদিকে জুনহো অনেকে খুঁজে গিহনের হোটেলের সন্ধান পেয়ে যায়।
ভিতরে এসে ইউ মৃত অবস্থায় পড়ে আছে। এই দেখে তাকে অ্যারেস্ট করতে যাবে কি, ঠিক তখনই চই এসে তাকে মেরে অজ্ঞান করে দেয় এবং ইউ এর ডেড বডিকে গালমন্দ শুরু করে। বলে এই লোকটা আমাদেরকে অনেক মেরেছে এবং আমার বস কিকে গুলি করে মেরে ফেলেছে। এরপর জুনহোর জ্ঞান ফিরে আসলে জানায় সে তার ভাইকে ফিরিয়ে আনতে চায়, যে হচ্ছে ওই গেমের একজন ফ্রন্টম্যান। এরপর গিহন তাদের দুজনকে নিয়ে পাশের রুমে চলে যায়, যেখানে ছিল তার জেতা প্রাইজ মানির টাকাগুলো। সে জানায় এই টাকাগুলো ব্যবহার করে স্কুইড গেমের রহস্য উন্মোচন করবে। প্রথমে সে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র সামগ্রী কেনে। এরপর জুনহোর সাথে কিছু রিটায়ার্ড পুলিশ অফিসারকে হায়ার করে একটা স্পেশাল ফোর্স তৈরি করে। এরপর সেই হোটেলের দেওয়ালে সাউন্ড প্রুফ ফোম লাগিয়ে প্র্যাকটিস করা শুরু করে। তারপর তার একটা দাঁত উঠিয়ে নতুন একটা দাঁত লাগায়, যার সাথে ছিল ট্র্যাকার। এটা লাগানোর কারণ হলো গিহন স্কুইড গেম জয়েন করলে কোন দ্বীপে আছে তা সহজেই ট্র্যাক করা যাবে, ফলে জুনহো তার স্পেশাল ফোর্স নিয়ে সেখানে অ্যাটাক করতে পারবে। এরপর গিহন চলে আসে তার আন্টিকে এবং সেবিয়কের ভাইকে দেখতে। দেখে ছেলেটা এখন বেশ বড় হয়ে গিয়েছে এবং তার আন্টি ছেলেটাকে খুব ভালোবাসে। এই দেখে সে প্রচণ্ড খুশি হয়। এই মহিলা ছিল গিহনের প্রতিবেশী। এখানে অতীতের আরও কিছু ইনফরমেশন দেওয়া হবে। মহিলাটির একটা ছেলে ছিল যার নাম ছিল শিওক। শিওকের সাথে গিহনের খুব ভালো সম্পর্ক ছিল। শিওক তাকে বলেছিল স্টক মার্কেটে ইনভেস্ট করে তার সমস্ত টাকা লস হয়ে গিয়েছে। সে তার মায়ের দোকানের পেপারস জমা দিয়ে ব্যাংক থেকে লোন নিয়েছিল। তার মা এসব কিছু জানে না। ব্যাংক লোন পরিশোধ করতে না পারলে তার মায়ের দোকানটা বাজেয়াপ্ত হয়ে যাবে। এখন সে কি করবে বুঝে উঠতে পারছে না। যদি সে কিছু করতে না পারে তাহলে সুইসাইড করে নিবে। তো পরবর্তীতে এই শিওকো জয়েন হয়েছিল স্কুইড গেমের প্রথম সিজনে এবং সে ফাইনাল রাউন্ড পর্যন্ত পৌঁছে গিয়েছিল, যেই রাউন্ডে একজন আরেকজনকে মেরে চ্যাম্পিয়ন হবে। তো এই মারামারির একটা পর্যায়ে গিহন খেলা থেকে বেরিয়ে যেতে চায়, অর্থাৎ তারা চাইলে এই মুহূর্তে বেরিয়ে যেতে পারবে, তবে কোনো টাকা পাবে না। শিওকো বলে আমাকে মেরে ফেলো, তবে প্রমিস করো প্রাইজ মানের কিছু অংশ আমার মাকে দিবে। গিহন কিছুতেই তাকে মারতে চায় না, তাই শিওকো ছুরি দিয়ে সুইসাইড করে নেয়। গল্পটা বর্তমানে চলে আসে। গিহন তাদেরকে হাসি খুশি দেখে তার সমস্ত পরিশ্রম সার্থক মনে করে। এরপর সে চলে আসে তার এক বন্ধুর কাছে, যে ছিল একজন ব্রোকার। তাকে সেবিয়কের মায়ের ছবি দেখিয়ে বলে ওনাকে নর্থ কোরিয়ার জেল থেকে ছাড়িয়ে আনতে হবে। এই বলে সে বেরিয়ে যায়। তখনই সেখানে নূর নামের একটা মেয়ে আসে, যেও বর্ডার দিয়ে পালিয়ে নর্থ কোরিয়া থেকে এসেছে। তবে তার 1 বছর বয়সী মেয়েটা আটকে আছে নর্থ কোরিয়াতে। তাকে আনার জন্য অনেক টাকার প্রয়োজন। দেখা যায় সে কাজ করে একটা বানি মাস্কট হিসেবে, অর্থাৎ পুতুলের মধ্যে ঢুকে বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার কাজ। ছোট্ট একটা বাচ্চা সেই বানি মাস্কট বা পুতুলটা খুব পছন্দ করে। সে তাকে একটা লজেন্স উপহার দেয়। এরপর বাচ্চাটা একটা ছবি এঁকে নিয়ে আসে তার জন্য। তখনই আরেকজন মাস্কট ড্রেসিং রুমে ঢুকে। বাচ্চাটা তাকে দেখে কান্না শুরু করে, কারণ সে ভেবেছিল এই পুতুলগুলো বাস্তব। এগুলোর মধ্যে যে মানুষ থাকে সেটা ও জানতো না। তখন তার কান্না শুনে তার বাবা ছুটে আসে, যার নাম পার্ক। সে খুবই দরিদ্র। রাস্তায় ছবি এঁকে যা পায় তা দিয়ে ছোট্ট মেয়েটাকে নিয়ে দুবেলা খেয়ে বেঁচে আছে। একদিন নূর দেখে সেই ছোট্ট মেয়েটাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। সে তাকে দেখতে হসপিটালে চলে আসে। আসলে এই মেয়েটাকে দেখে তার নিজের মেয়ের কথা খুব মনে পড়ে। রাতের বেলা সে গাড়িতেই ঘুমায়, থাকার মতো তার কোনো জায়গা নেই। তার মেয়েটাকে আনতে হলে অনেক টাকার প্রয়োজন। এই জীবন যুদ্ধে হয়তো তাকে হার মানতে হবে। তখনই কেউ একজন এসে তাকে একটা কার্ড দিয়ে যায়, যেটা ছিল স্কুইড গেমের কার্ড। সে ওই নাম্বারে কল করে। তাকে বলা হয় স্কুইড গেমের গাড়ি এসে আপনাকে নিয়ে যাবে। তবে তাকে নিতে এসেছিল একটা ট্রাক। সে ওই ট্রাকের মধ্যে থাকা একটা লকারে গিয়ে ঢুকে পড়ে। আমরা বুঝতে পারি নূরকে নেওয়া হয়েছে গার্ড হিসেবে, প্লেয়ার হিসেবে নয়। অন্যদিকে গিহন চলে আসে সেই অ্যাড্রেসে, যেই অ্যাড্রেসটা কার্ডের পিছনে লেখা ছিল। তাকে স্কুইড গেমের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় এবং গ্যাসের মাধ্যমে অজ্ঞান করে ফেলে। সেই গাড়ির পিছু করছিল জুনহো এবং তার স্পেশাল ফোর্সের লোকেরা। তবে দূর থেকে তাদের গাড়ির চাকায় গুলি করে থামিয়ে দেয়। এরপর দিন গিহন চোখ খুলে দেখে সে স্কুইড গেমে চলে এসেছে, আর এবারও তাকে 456 নম্বর দেওয়া হয়েছে। সেখানে তার বন্ধু জংকেও দেখতে পায়। তারা একে অপরকে দেখে একই প্রশ্ন করে যে তুমি এখানে কি করছো।
গিহন রেগে গিয়ে বলে, আমাকে প্রমিস করো সবসময় আমার কাছাকাছি থাকবে। তো এখানে নতুন এবং ইন্টারেস্টিং অনেকগুলো ক্যারেক্টার রয়েছে। যেহেতু গল্পটা সংক্ষেপে এক্সপ্লেন করছি, তাই উল্লেখযোগ্য কয়েকটা ক্যারেক্টারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। 230 নম্বর সিরিয়ালের প্লেয়ারটার নাম হচ্ছে থ্যানোস। বাস্তব জীবনে এ হচ্ছে ক্যাপো ব্যান্ড বিগের একজন মেম্বার, যে রিয়েল লাইফে মাদকে নেশাগ্রস্ত হয়ে পড়েছিল। তার বাস্তব জীবনের চরিত্রটাই স্কুইড গেমে তুলে ধরা হয়েছে। আরেকজন হচ্ছে 120 নম্বর হিয়ংজু, 388 নম্বর ডাইহো, 222 নম্বর হলো জুন হই, যে ছিল প্রেগনেন্ট। 100 নম্বর এই লোকটা ছিল সেই দেশের প্রাক্তন সরকার। আরেকজন হচ্ছে 196 নম্বর, যার নাম মিনা। সে বলে, সবুজ কালার আমার মোটেও পছন্দ না, আমাকে ওই পিঙ্ক কালারের ড্রেসটা দাও। কিন্তু তাকে ইগনোর করে গেমের রুলসগুলো বুঝিয়ে দেওয়া হয়। বলে এবার এই গেমে একটা পরিবর্তন আনা হয়েছে, তা হচ্ছে প্রতি রাউন্ডের শেষে গেমটা চালিয়ে যাওয়ার বিপক্ষে ভোট বেশি পড়ে তাহলে সবাইকে প্রাইজ মানিটা ভাগ করে দেওয়া হবে। এরপর প্রথম গেম রেড লাইট গ্রিন লাইটে খেলার জন্য সবাইকে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে জুনহো সেই জেলের বোটে করে তার ফোর্স নিয়ে বেরিয়ে পড়ে। গিনহোর দাঁতে লাগানো ট্র্যাকারের সাহায্যে তার লোকেশন ক্লিয়ার দেখা যাচ্ছে, তাই দ্রুত ছুটে যায় সেই দিকে। ওই দিকে তারা এখনও জানতো না এই গেমটা কতটা ভয়ঙ্কর। এদিকে থ্যানোস মিনাকে পটানোর জন্য তাকে র্যাপ শোনায়, কিন্তু মিনা সেই গেমের বিশাল পুতুলটা দেখে অবাক হয়ে যায়। তবে গিহন বুঝতে পারে তাকে কিছু একটা করতে হবে, কিন্তু এতক্ষণে তার ফোর্স চলে আসার কথা ছিল। তার কিছু একটা সন্দেহ হয়, তাই নকল দাঁতটা খুলে দেখে তার পিছনে ট্র্যাকারটা নেই। এই দেখে সে হতবাক হয়ে যায়। ওই দিকে জুনহোরা ট্র্যাকারের লোকেশনে গিয়ে দেখে একজন লোক বড়শি দিয়ে মাছ ধরছে। মাছের খাবারের পাত্রের মধ্যে ছিল গিহনের ট্র্যাকারটা। লোকটা জানায় কিছুক্ষণ আগে একজন লোক এই পাত্রটা রেখে গিয়েছে। আর এদিকে গিহন বুঝতে পারে এই গেমের পরিচালকরা তাদের থেকেও বহুগুণ চালাক, আর এখন এই রাউন্ডটা চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাই সবাইকে ডেকে বলে যতক্ষণ গান চলবে ততক্ষণ সবাই সামনের দিকে এগিয়ে যাবে, আর গানটা বন্ধ হয়ে গেলে সবাইকে একদম স্থির হয়ে যেতে হবে। যে নড়াচড়া করবে তাকে গুলি করে মেরে ফেলা হবে। তার এই কথা শুনে সবাই হাসি ঠাট্টা শুরু করে। তবে গেমে শুরু হলে চিৎকার করে বলে যে কখন দৌড়াতে হবে আর কখন থামতে হবে। সবাই তার কমান্ড মেনেই গেমটা চালিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে সবাই যখন স্থির হয়েছিল তখন একটা মৌমাছি মিনাকে কামড়ে দেয়, আর সে ব্যথায় লাফাতে শুরু করে এবং এরপরে থেমে গিয়ে বলে এই লোকটা মিথ্যে কথা বলছে। তখনই তাকে গুলি করে মেরে ফেলা হয়। এই দেখে যারা ভয়ে নড়াচড়া করে তাদের সবাইকেও স্নাইপার দিয়ে শ্যুট করা হয়। যারা শ্যুট করছিল তাদের মধ্যে একজন হলো নূর। খেলার এক পর্যায়ে সে দেখে 246 নম্বর প্রতিযোগিতা হচ্ছে পার্ক, অর্থাৎ পার্ক এসেছে তার অসুস্থ মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে। এরপর গিহনের কমান্ড অনুযায়ী সবাই ভালোভাবে রাউন্ডটা কমপ্লিট করে ফেলে। আর এই সব কিছু রুমে বসে দেখছিল ফ্রন্টম্যান ইনহো। এলিমিনেট হওয়া একজন লোক বেঁচে ছিল, গুলি লেগেছিল তার পায়ে, তবে নূর তাকে গুলি করে সম্পূর্ণ মেরে ফেলে। তখন অন্য আরেকজন শুটার তাকে বলে একদম মেরে ফেলা যাবে না, এমন জায়গায় গুলি করতে হবে যাতে তারা কিছুক্ষণ বেঁচে থাকে। এরপর মৃত ব্যক্তিদের অঙ্গ প্রত্যঙ্গ বের করার সময় দেখা যায় বেশিরভাগ প্লেয়ারকে মাটি মেরে ফেলা হয়েছে, তাদের অর্গানগুলো ব্যবহার করার অযোগ্য হয়ে পড়েছে। এর মানে তারা প্লেয়ারদের অর্গান বিক্রি করে সেই টাকায় দেয় প্রাইজ মানি হিসেবে। তো এই বিষয়টা একজন ক্যাপ্টেনকে জানায়। তো সে নূরকে ডেকে সাবধান করে দেয় যে কারোর মাথায় গুলি করে তাকে সম্পূর্ণ মেরে ফেলা যাবে না। অন্যদিকে জুনহো সিদ্ধান্ত নেয় আশেপাশের দ্বীপগুলোতে ড্রোনের সাহায্যে খুঁজে দেখা হবে, যে করেই হোক স্কুইড গেমের দ্বীপটাকে খুঁজে বের করতে হবে। অপরদিকে প্রথম রাউন্ডে শেষ হলে সবাই বুঝতে পারে গিহন আগেও এই গেমটা খেলেছিল, তবে তারা গেমটা চালিয়ে যাবে, কারণ এই অবস্থায় বের হয়ে গেলে যে টাকা পাবে তা দিয়ে কারোর ঋণ অথবা অভাব মিটবে না। এরপর গেমের পক্ষে এবং বিপক্ষে ভোট নেওয়া শুরু হয়। দুদিকেই 182 করে সমান ভোট ছিল, আর একজনের ভোট বাকি আছে। সেই লোকটা ছিল 001। এ আর কেউ না বরং ফ্রন্টম্যান ইনহো। সে গেম চালিয়ে যাওয়ার পক্ষে ভোট দেয়। গিহন কখনোই ইনহোর চেহারা দেখেনি, তাই তাকে চিনতে পারে না। ইনহো বলে তার স্ত্রী খুবই অসুস্থ, তার চিকিৎসার জন্য অনেক টাকা ঋণ হয়ে গিয়েছে, তাই খেলাটা চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তখন 388 নম্বর প্লেয়ার ডাইহো জংকে দেখে স্যালুট দেয়, কারণ তারা নৌবাহিনীতে চাকরি করত। জং ছিল তার সিনিয়র অফিসার। এরপর থ্যানোস একজনকে মারছিল, ইনহো গিয়ে তাকে থামায়। সে যখন তাকেও মারতে আসে তখন ইনহো তাকে এমনভাবে মারে যে সবাই বুঝে যায় ইনহো খুব ভালো ফাইটার। এরপর দ্বিতীয় রাউন্ড শুরু হয়, যেখানে 5 জনের একটা টিম বানাতে হবে, আর সেই 5 জনকে একটা করে গেম খেলতে হবে। গিহনের টিমে ছিল ইনহো, ডাইহো, জং এবং জুনহোই নামের প্রেগনেন্ট মেয়েটি।
সেই রাউন্ডের প্রথম গেমটা ছিল ডাকজি। সেটা খেলে জুনহোই, যে প্রথম চেষ্টাতে গেমটা কমপ্লিট করে ফেলে। এরপর দ্বিতীয় গেমটা খেলে জং, সেও একবারেই কমপ্লিট করে ফেলে। তৃতীয় গেমটা খেলবে ডাইহো, যেখানে অন্যান্যরা এই গেমটা খেলতে গিয়ে মারা পড়ছিল, সেখানে ডাইহো খুব স্মুথভাবে সেটাকে কমপ্লিট করে ফেলে। তারা জিজ্ঞেস করে সে ছেলে হয়েও মেয়েদের গেমটা কিভাবে খেলতে পারলো। ডাইহো বলে, আমার কোনো ভাই ছিল না, ছিল অনেকগুলো বোন, আর ছোটবেলায় বোনদের সাথে সারাদিন এই গেমটা খেলতাম। এরপরের গেমটা ছিল লাটিম ঘোরানোর। ইনহো কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়, আর মাত্র 1 মিনিটের কম সময় বাকি আছে। তখন গিহন তাকে মোটিভেট করে, সে আরও একবার চেষ্টা করে, সফল হয়। শেষ গেমটা হচ্ছে এটাকে 5 বার পা দিয়ে জাগলিং করতে হবে। গিহন 4 বার জাগলিং করলেও শেষবারের সময় যখন সেটা দূরে চলে যায়, তখন ইনহো তার পা টেনে তাকে সাহায্য করে পা লাগাতে। এভাবেই তারা সেই রাউন্ডটা কমপ্লিট করে ফেলে। তবে যারা ব্যর্থ হয় তাদেরকে বরাবরের মতোই মেরে ফেলা হয় এবং তাদের ভাগের টাকাগুলো বক্সে অ্যাড করা হয়। এদিকে গিহনের টিমের মধ্যে ভালো একটা বন্ডিং তৈরি হয়। ইনহো সহ বাকি সবাই রাজি হয় গেমের বিপক্ষে ভোট করবে। তো ভোটিংয়ের এক পর্যায়ে 100 নম্বর লোকটা বলে সবার উচিত গেমটা চালিয়ে যাওয়া, কারণ এত অল্প পরিমাণ টাকা ভাগ হলে তাদের ঋণ বা অভাব কিছুই মিটবে না। তার কথায় বেশিরভাগ প্লেয়ার একমত হয় এবং গেম চালিয়ে যাওয়ার পক্ষে ভোট বেশি পড়ে। এরপর তৃতীয় রাউন্ড শুরু হয়। সবাইকে একটা গোল চাকার ওপরে দাঁড়াতে হবে, যেটা মিউজিকের সাথে ঘুরবে। মিউজিকে শেষ হয়ে গেলে নির্দিষ্ট একটা সংখ্যা অ্যানাউন্স করা হবে। সেই সংখ্যা অনুযায়ী টিম বানিয়ে জলদি ঢুকে পড়তে হবে এই লকারগুলোতে। সময় দেওয়া হবে মাত্র 30 সেকেন্ড। তো প্রথমবার মিউজিকে শেষ হলে 10 নম্বর অ্যানাউন্স করা হয়, অর্থাৎ 10 জনের টিম বানিয়ে লকারে ঢুকতে হবে। যারা ব্যর্থ হবে তাদেরকে মেরে ফেলা হবে। এভাবে কয়েক রাউন্ড চলতে থাকে। শেষ রাউন্ডে অ্যানাউন্স করা হয় এবার 2 জনের টিম বানাতে হবে। দেখা যায় জং এবং ইনহো একই লকারে ঢোকে। তখন দেখে তাদের সাথে আরও একজন রয়েছে। ইনহো সেই লোকটাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। তা না হলে সময় শেষে 3 জনের যে কোনো একজনকে মেরে ফেলা হতো। তো সেই রাউন্ড শেষে যখন আবারও ভোটিং হয়, তখন থ্যানোস লাফাতে লাফাতে এসে খেলার পক্ষে ভোট দেয়। তার মতো যারা খেলার পক্ষে ছিল তাদেরকে সে জিরো গ্যাং বলে ডাকে, আর যারা বিপক্ষে তাদেরকে এক্স গেম। তো থ্যানোস কয়েকটা অসহায় ছেলেকে মারধর করে আগের রাউন্ডে জিরো গ্যাংয়ের পক্ষে ভোট দিতে বাধ্য করেছিল। কিন্তু এবার সেই অসহায় ছেলেগুলো খেলার বিপক্ষে ভোট দেয়। তাদের মধ্যে একজন হচ্ছে 333 নাম্বার এই ছেলেটি, যে হচ্ছে গিহুনের টিমের প্রেগনেন্ট মেয়েটির বয়ফ্রেন্ড। তো এরপর সবশেষে ভোট দিতে আসে ইনহো, সেও খেলার বিপক্ষে ভোট দেয়। তবে 2 দিকের ভোট সমান হওয়াতে আগামীকাল আবারও ভোট নেওয়া হবে। গিহন বুঝতে পারে থ্যানোস ওই ছেলেগুলোকে ছাড়বে না, তাই 333 নম্বর ছেলেটাকে আত্মরক্ষার জন্য একটা কাঁটা চামচ দেয়। এরপর দেখা যায় থ্যানোস রেগে গিয়ে তাদেরকে মেরে ফেলার চেষ্টা করে। তখন সেই ছেলেটা কাঁটা চামচ থ্যানোসের গলায় ঢুকিয়ে তাকে মেরে ফেলে। অপরদিকে জুনহো এবং তার ফোর্স তখনও সেই দ্বীপটা খুঁজে বেড়াচ্ছিল। একটা দ্বীপের কাছে এসে ড্রোনের সাহায্যে দেখার চেষ্টা করে, তবে তেমন কিছু চোখে পড়ে না। এরপর সেই জেলেটা অর্থাৎ বোটের ক্যাপ্টেন তাদেরকে বলে আমাদের চলে যাওয়া উচিত। তেমন অদ্ভুত কোনো দ্বীপ আশেপাশে কোথাও নেই। রাতের বেলা প্রচুর ঝড় বৃষ্টি হয়। ফোর্সের একজন লোক দেখে বোটের ক্যাপ্টেন তাদের ড্রোনটা নষ্ট করে ফেলছে। এই দেখে তাকে থামাতে লাগে। ক্যাপ্টেন সে লোকটাকে সমুদ্রে ফেলে দেয়। অন্যদিকে গিহনও বলে এভাবে চলতে থাকলে সবাইকে মরতে হবে। এরপর তারা একটা আইডিয়া বের করে। সবাই ঘুমিয়ে গেলে জিরো গ্যাংয়ের লোকজন তাদের উপরে আক্রমণ করে। 2 দলের অনেকেই মারা যায়। তখন গার্ডরা চলে আসে, কিন্তু গিহন এবং তার টিম প্ল্যান অনুযায়ী মরে যাওয়ার অভিনয় করে। গার্ডরা তাদের কাছে আসতেই বন্দুক এবং রেডিওগুলো ছিনিয়ে নেয়। অনেকক্ষণ ফায়ারিংয়ের পর বাকি গার্ডরা পালিয়ে যায়। এরপর যারা বন্দুক চালাতে পারে না তাদেরকে বন্দুক চালাতে শেখায় হিউনজু। এরপর একজন গার্ডকে জিজ্ঞেস করে এই রুম থেকে কিভাবে বের হতে হয়। সে বলে দরজার গ্লাস ভেঙে লকটা খুলতে হবে। এরপর তারা এগোতে থাকে এই গেমের রহস্য উন্মোচন করতে। এখানে প্রচুর ফায়ারিং হয়। গিহন এবং গার্ডদের অনেকেই মারা যায়। তবে যথেষ্ট বুলেট না থাকায় তাদের ম্যাগাজিন প্রায় শেষ হয়ে আসে। কিন্তু ইনহোর বন্দুকে তখনও পর্যাপ্ত বুলেট ছিল, অর্থাৎ সে ঠিকভাবে ফায়ার করেনি। তবে বুলেটে শেষ হয়ে যাওয়ায় ডাইহো নিচে ফিরে যায় মৃত গার্ডদের থেকে বুলেট আনতে। সেখানের কয়েকজন মিলে তাকে ম্যাগাজিন সংগ্রহ করে দেয়। বেরোনোর সময় কাউকে দেখে সে একদম হতবাক হয়ে যায় আর বেডের কাছে এসে বসে থাকে। তাই হিউনজু তাকে খুঁজতে চলে আসে। ডাইহো জানায় তার পক্ষে যুদ্ধ করা সম্ভব নয়, সে এখানেই থাকবে। তাই হিউনজু ম্যাগাজিনগুলো নিয়ে বেরোতে যাবে, তখন একজন তাকে যেতে মানা করে। তখনই অনেকগুলো গার্ড চলে আসে।
অন্যদিকে গিহন এবং জং এগিয়ে যায় ফ্রন্টম্যানের অফিসের দিকে। এরপর ইনহ এবং আরও দুজন সামনে এগোয়। সে সিসি ক্যামেরার দিকে তাকায়, এরপর তার সাথের দুজনকে মেরে ফেলে এবং রেডিওর ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে গার্ডদের সাথে যোগাযোগ করে, তাদেরকে আরও গার্ড পাঠাতে বলে। অন্যদিকে পার্ক স্যারেন্ডার করে। সে বলে, আমাকে মেরো না, আমার মেয়ে হসপিটালে ভর্তি। কিন্তু তার বুকে গুলি করা হয়। এদিকে কোনো উপায় না থাকায় গিহনরাও স্যারেন্ডার করে। তখন একজন ফ্রন্টম্যান এসে গিহনের দিকে বন্দুক তাক করে, তবে তাকে না মেরে জংকে মেরে ফেলে আর গিহনকে বন্দি করে নেয়। একদম শেষে দেখা যায় 100 নম্বর প্লেয়ারটা যে ছিল সেই দেশের প্রাক্তন সরকার, সে আরও দুজনকে নিয়ে প্রথম রাউন্ডের পুতুলটার কাছে যায়, যেখানে ছিল সেই পুতুলটার মতো দেখতে আরও একটি ছেলে পুতুল। এখানে দ্বিতীয় সিজনের সমাপ্তি ঘটে। 2025-এর শেষের দিকে তৃতীয় অর্থাৎ ফাইনাল সিজনটা রিলিজ করা হবে। সেই পর্যন্ত তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে।